ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনে প্রস্তুত বাংলাদেশ। মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা, শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনূসের ভূমিকার প্রশংসা আনোয়ার ইব্রাহিমের। নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে, টার্গেট করা হচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে, অভিযোগ রিজভীর। শেখ হাসিনার আইনজীবী হতে অ্যাডভোকেট পান্নার আবেদন নাকচ। চট্টগ্রামে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে 18 জন গ্রেফতার। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে উপদেষ্টারাও ছাড় পাবেন না, বললেন দুদক চেয়ারম্যান। গাজীপুরে সার্জিসের বিরুদ্ধে মানহানির মামলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে কথা জানান তিনি। রোহিঙ্গা সমস্যার সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন। মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন। বৈঠকের পর মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা সহ 5টি স্মারক সই হয়। এছাড়া মালয়েশিয়ার বিখ্যাত ব্যবসায়িক গ্রুপ আজিয়াটা সহ বেশ কয়েকটি ব্যবসায়িক গ্রুপের কর্মকর্তারাও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। রিপোর্ট রকুনুজ্জামানের। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে পুত্রজায়ার প্রাদানা হাউসে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এখানে গার্ড অফ অনার দেওয়া হয় তাকে। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দেশটির অন্যান্য মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টাকে। দুই শীর্ষ নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক ও 3টি নোট বিনিময় হয়। ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম পুত্রজায়ায় এমইউ ও নোট বিনিময় অনুষ্ঠানে সাক্ষী থাকেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতা, কূটনীতিকদের প্রশিক্ষণ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি সরবরাহ, অবকাঠামো নির্মাণ, পেট্রোলিয়াম পণ্যের অবকাঠামোর ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়। এরপর হয় যৌথ প্রেস ব্রিফিং। প্রধান উপদেষ্টা গত 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন, জানান নির্বাচনের প্রস্তুতির কথাও। Making sure that Bangladesh goes in the right direction. We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to a normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. And you have just mentioned about the Rohingyas. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as a chair of the ASEAN. বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনূসের ভূমিকার প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। Of course, it's a rare pleasure to welcome a great friend of Malaysia, Professor Mohammad Yunus, who is now Chief Advisor. During the transition years, he made remarkable progress in ensuring there's peace and security in the country, and now continuing that collaboration to enhance relations, both investment, trade, culture and education with Malaysia. পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মধ্যাহ্নভোজনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নানা ধরনের কূটকৌশলে জাতীয় নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকর 56তম জন্মদিন উপলক্ষে তার কবর জিয়ারতের পর এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তার অভিযোগ, ধর্মের নামে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে একটি গোষ্ঠী। এখনও পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি নানা অপকর্মে জড়িত বলে জানান রিজভী। বলেন, তারা অন্ধকার থেকে বের হয়ে আক্রমণ করছে, কখনো কখনো পুলিশের উপর হামলাও করছে। এই অবস্থায় গোটা জাতি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূটকৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আমরা যাদেরকে বারবার দেখেছি, এই আওয়ামী ফ্যাসিবাদকে তারা নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করেছিলেন। যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে,
আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মানবতা বিরোধী অপরাধের মামলায় লড়তে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড.আই. খান পান্নার আবেদন নাকচ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তার আবেদন নাকচ করে। ট্রাইব্যুনাল জানায় এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা আইনত সম্ভব নয়। এদিকে আজ জুলাই আন্দোলনে চানখারপুলে আনাত সহ 6 জন হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়। এছাড়া জুলাই আন্দোলনে সাফারি ইয়ামিন হত্যা ও 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এর মধ্যে ইয়ামিন হত্যা মামলার প্রতিবেদন দাখিলের 1 মাসের সময় বাড়িয়ে 14 সেপ্টেম্বর এবং শাপলা গণহত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12 নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এখন পান্নার পক্ষে ওনার অ্যাপ্লিকেশনটা জাস্ট পুটিং করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি, এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে এখন আর এটা সম্ভব না, এবং কোর্ট আরও যেটা বলেছেন যে যেহেতু এটা আর সময় নেই, অন্য কোনো মামলায় যদি দরকার হয় উনি আসতে পারেন। চট্টগ্রাম মহানগরীতে বন্দর থানার উপপরিদর্শক আবু সাইদকে কুপিয়ে জখম করার অভিযোগে আওয়ামী লীগের 18 জনকে আটক করেছে পুলিশ। মহানগরীর বন্দর থানার সল্ট গোলা ক্রসিং ঈশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে রাত 2টার দিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ গেলে তাদের উপর চড়াও হয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় এসআই আবু সাইদ রানা গুরুতর জখম হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে 18 জনকে আটক করেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, রাতের ওই মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ধাওয়া দিলে এসআই রানাকে কুপিয়ে পালিয়ে যায়। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, উপদেষ্টাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাদেরও ছাড় দেওয়ার সুযোগ নেই। এ নিয়ে প্রধান উপদেষ্টাও সোচ্চার। দুপুরে রংপুর নগরীর আলমনগরে দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। চেয়ারম্যান আরও বলেন, দুদকের দায়ের করা ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির কাজ চলছে। এ সময় উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সহ কর্মকর্তারা। একটা ব্যাপার আমাদের নিশ্চিত করতে হবে, আমরা যে অভিযোগ করব অভিযোগ যেন সুনির্দিষ্ট হয়। আমরা যদি খালি বলে ফেলি যে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, কোত্থেকে করেছেন, কিভাবে করেছেন, এই অংশগুলি যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে কিন্তু শেষ পর্যন্ত সেই অভিযোগ টিকবে না। আপনারা এটাও লক্ষ্য রাখবেন আমরা যেন আমাদের কাজটা ঠিকভাবে করি। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা হয়েছে গাজীপুরে। গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সকাল 11:30টার দিকে এই মামলা করেন গাজীপুরের বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। তিনি জানান, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে ফেসবুকে নানা অপপ্রচার চালিয়ে যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। এরই মধ্যে জিএমপি কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন, যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই দলের নির্দেশনা অনুযায়ী বাদী হয়ে মামলাটি করেন বলে জানান বিএনপির এই নেতা। দেখভাল ও উন্নয়নের নামে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিনিয়ত চলছে রক্ষকের ভূমিকায় ভক্ষণ কার্যক্রম। বিচ ম্যানেজমেন্টের নামে কমিটি থাকলেও এর সদস্যরা ব্যস্ত সৈকত কেন্দ্রিক ব্যবসায়। সৈকতের বালুকাবেলা লিজ দিয়ে জেলা প্রশাসন কিছু প্রভাবশালী রাজনীতিককে লুটের সুযোগ করে দিয়েছেন। মোহাম্মদ ইউনুসের ভিডিও চিত্রে মোর্শেদুর রহমান খোকনের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্ব আজ। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যেখানে মুক্তমনে ঘুরে বেড়াতে সবসময়ই পর্যটকের ভিড়, কিন্তু সেই আনন্দে নানা বিপত্তি ভোগান্তি। দীর্ঘ এই বালুকা বেলায় দোকান আর দোকান, আর এ কারণে লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা হয়ে কলাতলি পর্যন্ত মুক্তমনে ঘুরে বেড়ানো কঠিন। সমুদ্র সৈকতের প্রতিটি প্রবেশ মুখে গড়ে ওঠা নানান পণ্যের পসরা সাজানো দোকানগুলো পর্যটকদের জন্য বিরক্তকর। ফটোগ্রাফার, বিচ বাইকার, হকাররাও ওত পেতে থাকে পর্যটক শিকারে।
হাজার হাজার টাকার বিনিময়ে বিচ ম্যানেজমেন্ট কমিটি তথা জেলা প্রশাসন থেকে বৈধতার কার্ড নিয়েই চলছে এ কারবার। আগের রেন্ট ছিল 17,500 টাকা, এখন ডাবল হয়ে গেছে। 2025-26-এ আমাদের কাছ থেকে 30,000 করে নিয়েছে রেভিনিউ। আমরা আগে 4,000 টাকা করে দিতাম, এই আমাদের এবছরে 400 টাকা বাড়াইছে নবায়নের টাকা। স্থানীয় সচেতনদের পাশাপাশি পর্যটন ব্যবসায়ীরাও এতে বিরক্ত। দুটি জায়গার টাকা দিয়ে, একটা হচ্ছে জেলা পরিষদের এই এলআর ফান্ড আর একটা হচ্ছে বিচ ম্যানেজমেন্ট ফান্ড। এই টাকাগুলা এগুলা কোটি কোটি টাকা না, এগুলা হচ্ছে 100 কোটি টাকা প্রতি বছর আয় হয়। এই টাকাগুলা কোথায় যায়, কি করে এবং কারা এই দুর্নীতির সাথে জড়িত, এই টাকাগুলা কারা ভাগ বটোয়ারা করে, এটি নিয়ে আমার মনে একটা তদন্ত করা দরকার। গেল 16 বছরে কক্সবাজার বিচ ম্যানেজমেন্টে সবচেয়ে বেশি লুটপাট ও অনিয়মের অভিযোগ সচেতন মহলের। এই শহরের দুঃখ হলো বিচ ম্যানেজমেন্ট কমিটি, এটা নামকোস্ত একটা কমিটি। আমার জানা মতে গত 15 বছরে এই বিচের জন্য বিচ ম্যানেজমেন্ট কমিটি কোনো কাজ করেছেন দৃশ্যমান, এটা আমার মনে হয় কেউ বলতে পারে না। প্রতি বছর সৈকত থেকে কি পরিমাণ টাকা আয় হয় এর যথাযথ হিসাব পরিসংখ্যান কমিটির কাছে নেই বলে দাবি স্থানীয় হোটেল ব্যবসায়ীদের। বিচ এলাকায় যে কিছু ওই যে ভ্রাম্যমান কিছু দোকান আছে, এইসব থেকে একটা বিচ ম্যানেজমেন্ট কমিটির একটা আয় হয়। এই আয়টা কোনো সময় দোকানগুলো বাড়ে কিংবা কমে, সেই জন্য এটা ফিক্সড কিছু না, ওটা জেলা পরিষদের ট্যুরিজম সেলের মাধ্যমে এটা সংগ্রহ করা হয়, করে এটা বিচ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে এটা খরচ করা। বছরের পর বছর এই খাতে লুটপাট চললেও বিচ ম্যানেজমেন্ট কমিটিতে থাকা ফ্যাসিস্টদের ভয়ে মুখ খোলেনি কেউ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, দুর্বল ব্যাংক একীভূত করার প্রক্রিয়া চলছে, এ নিয়ে ব্যাংক গ্রাহকের চিন্তার কিছু নেই, সরকার আমানতকারীদের সকল দায়িত্ব নেবে। সকালে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে চলতি অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। গভর্নর জানান, আমদানির বিষয়ে সরকারের ভুল নীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। বছরের শুরুতেই আমদানি নীতি ঠিক করা না হলে মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন গভর্নর। তিনি বলেন, বাংলাদেশে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন হয় না, এই কারণেই চাইলেও আমদানি বন্ধ করা সম্ভব নয়। শুধু চালের দাম বাড়ায় জুলাই মাসে মূল্যস্ফীতি কমেনি বলে মনে করেন গভর্নর। আগের বছরের চেয়ে 3.25% বাড়িয়ে 2025-26 অর্থ বছরের জন্য 39,000 কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণের টার্গেট ঠিক করেছে কেন্দ্রীয় ব্যাংক। 7 দিন পর বন্ধ করে দেয়া হলো রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি স্লুইস গেট। সকাল 8টায় বাঁধের সবকটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার নিচে নেমে আসায় সকালে পানি বিদ্যুৎ কেন্দ্রের সবকটি জলকপাট বন্ধ করা হয়েছে। সকালে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল 107.6 MSL। কয়েকদিন বৃষ্টি না হয় ধীরে ধীরে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে আসছে। এর আগে গত সোমবার মধ্যরাতে পানি বিপদসীমা অতিক্রম করায় বাঁধের 16টি জলকপাট খুলে দেওয়া হয়। এ সময় সর্বোচ্চ 3.5 ফুট পর্যন্ত জলকপাট খুলে দেওয়া হয়েছিল। এবছর হ্রদের পানি সর্বোচ্চ রেকর্ড করা হয় 108.84 MSL। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে ঝিনাইদহে। প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শেখ হাসিনার পরামর্শে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাচ্ছেন বলে বক্তব্যে অভিযোগ করেন তিনি। জাতীয় নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন ইসলামী ঐক্যজোট প্রার্থী মুফতি বুরহানুদ্দিন। বিশ্ব রোড এলাকা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে ঝালকাঠির কাঠালিয়ায়। উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। রংপুরের পীরগঞ্জে 15 বছর উন্নয়ন কাজ শেষে বন্ধ ঘোষণা করা হয়েছে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প। স্থানীয় উপজেলা পরিষদ হল রুমে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি হয়েছে সাভারে, পরে উপজেলা ভিআইপি মিলনায়তনে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনেও হয় আন্তর্জাতিক যুব দিবস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার সহ দলীয় নেতাকর্মীরা। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলা হলরুমে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এ ঘোষণা দেন কিশোরগঞ্জ নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। রাঙ্গামাটি জেলা প্রশাসকের সাথে নবগঠিত মুক্তিযোদ্ধা সংসদ নেতাদের মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসনের কার্যালয়ে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। রাজশাহীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন রাজশাহী মহানগর শাখা। রাজশাহী সিটি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। এদিকে হবিগঞ্জ সুরবিতান একাডেমিতেও সংবাদ সম্মেলন করেছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন জেলা শাখা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনে প্রস্তুত বাংলাদেশ, মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা। শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনূসের ভূমিকার প্রশংসা আনোয়ার ইব্রাহিমের। নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, টার্গেট করা হচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে, অভিযোগ রিজভির। শেখ হাসিনার আইনজীবী হতে অ্যাডভোকেট পান্নার আবেদন নাকচ। চট্টগ্রামে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে 18 জন গ্রেফতার। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে উপদেষ্টারাও ছাড় পাবেন না, বললেন দুদক চেয়ারম্যান। গাজীপুরে সার্জিসের বিরুদ্ধে মানহানি মামলা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।